সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। পৃথিবীতে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া জঙ্গি হামলা নিকেশ করতে বদ্ধপরিকর ছিল বিশ্বের একটি শক্তিশালী দেশ, কিন্তু শোনা যাচ্ছে একটি বিশেষ কারণে সেই প্রচেষ্টায় ব্যাঘাত ঘটেছে, ফলে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে অন্য দেশে বেশ কিছু জঙ্গি হামলা হচ্ছে সেই দেশটির সেনাদের উপর, আর তাদের সেই সেনা প্রত্যাহার নিয়ে বেজায় চিন্তায় পড়েছে অন্য একটি দেশ। কোন কোন দেশের কথা বলা হচ্ছে সেই সব দেশের নানান ঘটনা নিয়েই আজকের নিউজ ডিকোডেড। আমেরিকায় 2001 সালের 9/11 হামলার পর তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন মিশন আফগানিস্তান, যার মূল লক্ষ্য ছিল সারা বিশ্ব থেকে তালিবান বা জঙ্গি সংগঠনগুলির অত্যাচার থেকে সারা বিশ্বকে মুক্তি দেওয়া। আর যে প্রচেষ্টা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা জারি রেখেছে এখনো। কিন্তু সেই প্রচেষ্টা যে আর মাত্র হাতে গোনা কয়েকদিনই জারি থাকবে তা জানিয়ে দিয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছিলেন চলতি বছরের 1 সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু সূত্রের খবর নির্দিষ্ট সময়ের আগেই 1 আগস্টেই তা সম্পূর্ণ হবে, যার প্রধান কারণ অর্থ সংকট। দেখা গিয়েছিল গত 2 দশক ধরে চলা যুদ্ধে তারা আফগানিস্তান থেকে তালিবানদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল, কিন্তু এবার প্রবল অর্থ সংকটের কারণে আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে। পাশাপাশি আমেরিকান সেনা প্রত্যাহারের এই পরিস্থিতিতে বিশ্বের অপর 2 দেশে আমেরিকান সেনার ওপর হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠীগুলি, যাতে চিন্তায় পড়েছে বাইডেন সরকার। শোনা যাচ্ছে ইরাক ও সিরিয়ার জঙ্গি গোষ্ঠীর হামলায় আক্রান্ত হয়েছে আমেরিকার কূটনৈতিক ও সেনাবাহিনীদের সদস্যরা, যাদের চিন্তা বেড়েছে আমেরিকা প্রশাসনের। অপরদিকে জানা গিয়েছে ইরাক ও সিরিয়ায় আক্রান্ত হয়েছে আমেরিকার কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যরা। ইরাক আধিকারিকরা জানিয়েছেন গত 24 ঘন্টায় ইরাকের বায়ুসেনা ঘাঁটিতে কমপক্ষে 14টি রকেট হামলা হয়েছে। জঙ্গিদের লক্ষ্য ছিল আমেরিকান সেনাবাহিনীর সদস্যরা। এই হামলায় 2 আমেরিকান সেনা আহত হয়েছেন। এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর সিরিয়া ও ইরাক সীমান্তে ঘাঁটি গেড়ে থাকা ইরানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলির দিকেই। কিছুদিন আগেই ইরান মদতপুষ্ট এই সব জঙ্গি ঘাঁটিতে আকাশপথে হামলা চালিয়েছিল আমেরিকার বায়ুসেনা, তাতে 4 জঙ্গির মৃত্যুও হয়েছিল। গত কয়েক মাসে ইরাক ও সিরিয়ায় একাধিকবার আমেরিকান বাহিনীর উপরে হামলা চালায় জঙ্গি গোষ্ঠীগুলি। গত মাসে পাল্টা হামলা চালানোর পর পেন্টাগনের তরফে জানানো হয়েছিল ভবিষ্যতে প্রয়োজনে জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে ফের আকাশপথে হামলা চালাবে আমেরিকান সেনা। তার মধ্যে ফের আমেরিকার বাহিনীকে নিশানা করা হলো, তবে কোনো ক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটেনি। হামলার পরে বাইডেন প্রশাসন ফের ইরাক সিরিয়া সীমান্তে আকাশপথে হামলা চালায় কিনা সেটাই দেখার। জঙ্গিদের সাথে চলা যুদ্ধ ও আফগান থেকে আমেরিকার এই সেনা প্রত্যাহারে বেজায় চিন্তায় পড়েছে ভারত। আফগান থেকে সেনা প্রত্যাহারের দিন যতই এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে ভারতের। কিন্তু কেন বাড়ছে চিন্তা ভারত সরকারের? জানা গিয়েছে ইতিমধ্যেই আফগানিস্তানের প্রায় 85% জায়গা অধিকার করে নিয়েছে তালিবানরা। এখন আফগানিস্তান থেকে আমেরিকান ফৌজ সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলে বেজায় চাপে পড়বে ভারত, কারণ কাবুলে থাকা মার্কিন ফৌজ সরে গেলে কাবুলে থাকা ভারতীয় সংস্থাগুলির উপরে চড়াও হবে পাক মদতপুষ্ট তালিবানরা। পাশাপাশি তালিবান মদতপুষ্ট জঙ্গি সংগঠন ISI ভারতের কাশ্মীরে নানানভাবে সমস্যা সৃষ্টি করতে পারে। সূত্রের খবর আফগানিস্তান ও আশেপাশের অঞ্চলের শান্তি বজায় রাখতে রাশিয়ার বিদেশমন্ত্রী ও ভারতের বিদেশমন্ত্রী একটি বৈঠক করেন। এরপর ভারতীয় বিদেশমন্ত্রী S জয়শঙ্কর ও রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ একটি যৌথ বিবৃতিতে জানান এই সমস্যার মোকাবিলা করতে হলে এই 2 দেশকে যৌথভাবে কাজ করতে হবে। এখন প্রশ্ন উঠেছে, সারা বিশ্ব কি তালিবানদের হাতে মুক্তি পাবে না? বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া জঙ্গি হামলা রোখা যেতে পারে 2 শক্তিশালী দেশ রাশিয়া ও আমেরিকার মিলিত প্রচেষ্টার দ্বারাই। এখন প্রশ্ন, জঙ্গি সমস্যা মেটাতে এই 2 দেশের মধ্যে চলা সম্পর্ক সমস্যার বরফ আদেও গলবে কি? বিশ্ব বুলেটিনের সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। বিশ্ব বুলেটিনে এবার সময় ক্লুজের। ভাবা যায় সমুদ্রের একেবারে জলের মাঝখানে জ্বলছে আগুন,
আগুনের শিখার চেহারা দেখে নাম দেওয়া হয়েছে আই অফ ফায়ার। এমন ঘটনায় অবাক হয়েছে গোটা বিশ্ব। কিন্তু কোথায় ঘটলো এমন ঘটনা? নীল পরিষ্কার জলের মাঝেই যে আগুন জ্বলতে পারে তা হয়তো কল্পনাই করা যায় না, কিন্তু মাঝ সমুদ্র দাউ দাউ করে জ্বলে উঠলে আগুন দেখে রীতিমতো অবাক হতে হয় বিশ্ববাসীকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ অঞ্চলে বিপুল জলরাশির মধ্যেই আগুন লাগার এই ঘটনা অবাক করেছে সবাইকে। সূত্রের খবর, সমুদ্রের নিচে থাকা পাইপলাইনে গ্যাস লিক করা থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় লাভা সদৃশ আগুনের লেলিহান শিখার ছড়িয়ে পড়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশ শিউরে উঠেছেন আগুনের প্রলয় নৃত্য দেখে। আগুনের শিখার দাউ দাউ চেহারার নাম দেওয়া হয়েছে আই অফ ফায়ার বা আগুনের চোখ। জানা গিয়েছে নাইট্রোজেন ব্যবহার করে আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। পাশাপাশি চারপাশের ছোট ছোট জাহাজও ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার ও নেভানোর চেষ্টা করে। অবশেষে ঘন্টা পাঁচেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে প্রলয় নৃত্য দেখানো আই অফ ফায়ার। কিন্তু ঠিক কি করে ঘটলো এই দুর্ঘটনা? জানা গিয়েছে মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্সের সমুদ্রের নিচে থাকা গ্যাসের পাইপলাইন লিক করেই ঘটে এমন বিপত্তি। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার এমন ঘটনায় কেউ হতাহত হননি। প্রসঙ্গত, সমুদ্রের নিচে অবস্থিত ওই গ্যাসের পাইপলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি কেন্দ্রের মধ্যে সংযোগ ঘটিয়েছে ওই পাইপলাইন। কি করে পাইপলাইন লিক হলো তা খতিয়ে দেখছে দেশটির প্রশাসন। পাশাপাশি আগুন লাগার ফলে প্রকল্পটির কোনো ক্ষতি হয়নি বলেও খবর সূত্রের মারফত। 15 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে, কিন্তু জেলে যেতে নারাজ দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন প্রেসিডেন্ট। কেন আর কি জন্যই বা তাকে কারাদণ্ড দেওয়া হলো, আর কেই বা তিনি, তার উত্তর নিয়েই আমাদের পরের ক্লু। এই করোনা আবহে আমায় এত মাসের জন্য জেলে পাঠানো মানে তো মৃত্যুদণ্ড দেওয়ারই শামিল। এমনই বলেছেন আদালত অবমাননার দায়ে 15 মাসের কারাদণ্ড পাওয়া দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমা। 79 বছরের জুমার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন সরকারি কোষাগার লুণ্ঠন সহ অজস্র আর্থিক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ছিল। তারই একটি মামলার শুনানি চলাকালীন বারবার তাকে সশরীরে আদালতে হাজির হতে বলেছিলেন বিচারপতি, কিন্তু তিনি সেই নির্দেশ না মানায় জোহানেসবার্গের এক আদালত জুমাকে আদালত অবমাননার দায়ে 15 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। উল্টে জুমা দাবি করেন দেশের আদালত তার সাংবিধানিক অধিকার কেড়েছে। বর্তমানে জুমা কোয়াজুয়াল নাতাল প্রদেশের নিজের বিলাসবহুল বাড়িতে রয়েছেন। এই বাড়ি তৈরির ক্ষেত্রেও লক্ষাধিক ডলার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই বিতর্কিত বাড়িতে বসেই তিনি জানিয়ে দেন তার জেলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পাশাপাশি তাকে সমর্থন করে তার বাড়ির সামনে জড়ো হন কয়েকশো সমর্থক। তাদের বক্তব্য, পুলিশ তাদের প্রিয় নেতাকে গ্রেফতার করতে এলে আগে তাদের মুখোমুখি হতে হবে। জুমাকে জোর করে গ্রেফতার করে জেলে পুরলে দেশের বর্তমান সরকার তার ফল ভুগবে, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দেশের বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসার পদত্যাগও দাবি করেছেন তারা। কিছুদিন আগে অবধি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে ত্রস্ত বিশ্বের বিভিন্ন দেশের জনসাধারণকে একটি বিশেষ দেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না, কিন্তু হঠাৎই সেই নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি। কোন দেশের কথা বলা হচ্ছে তার উত্তর নিয়েই আমাদের পরের ক্লু। করোনা ভয়াবহ আবহেই বিদেশিদের ভ্রমণে বড়সড় ঘোষণা জার্মানির। ভারত, গ্রেট ব্রিটেন সহ যে 5 দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক ক্ষতি করেছে, এবার সে দেশের বাসিন্দাদের উপর থেকেই জার্মানিতে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিল অ্যাঞ্জেলো মেরকেলের প্রশাসন। এমনই ঘোষণা করা হয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে ত্রস্ত গোটা বিশ্ব। আগের তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো হলেও ইতিমধ্যেই একাধিক দেশে ডেল্টা প্রজাতি ছড়িয়ে পড়েছে। তবে করোনার নয়া এই ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত এবং ব্রিটেন। এই দুই দেশের নাগরিকদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল একাধিক দেশ। তবে এস্টোনিয়ার পর এবার ভারত ও ব্রিটেনের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানিও। জানা গিয়েছে শুধু ভারত বা গ্রেট ব্রিটেনই নয়, নেপাল, রাশিয়া এবং পর্তুগালের নাগরিকদের উপর থেকে জার্মানিতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ভারতে থাকা জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডার জানিয়েছেন ভারতীয় নাগরিকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা যাতে উঠে যায় তিনি সেই চেষ্টাই চালাচ্ছেন। এবার ভারত সহ 5 দেশের উপর থেকে সেই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। জার্মানির হেলথ এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে ব্রিটেন, ভারত সহ আরও 3টি দেশে যেখানে প্রবলভাবে বিস্তার করেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই দেশের নাগরিকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই দেশগুলিতে আটকে থাকা জার্মানরা শুধু নন, সেই দেশগুলির বাসিন্দারাও জার্মানিতে যেতে পারবেন, তাও আবার বিনা বাধায়। প্রসঙ্গত, এর আগে করোনার নিত্য নতুন ভ্যারিয়েন্ট সামনে আসার পরই
দেশের করোনার সংক্রমণ রুখতে একাধিক দেশের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছিল জার্মান প্রশাসন, কিন্তু এবার সেই নিষেধাজ্ঞাই তুলে নিচ্ছে জার্মান সরকার। দেশ বয়োজ্যেষ্ঠতে ভরে যাচ্ছে, এমনই দাবি করেছিল চীনা সরকার। নতুন করে নিয়ে আসা হয়েছিল 3 সন্তান নীতি, জানিয়ে বেজায় খেপেছিলেন চীনা মহিলারা। কিন্তু এবার যে ঘটনার সাক্ষী থাকলো চীন, তাতে অবাক গোটা বিশ্ব। কি ঘটনা, আসুন জেনে নেওয়া যাক। কিছুদিন আগে শি জিনপিং এর সরকার এক নতুন নীতি নিয়ে এসেছিল, যাতে বলা হয়েছিল 3টি সন্তান জন্ম দিতে পারবেন চীনা মহিলারা। কার্যত দেশের বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিয়েছিল কমিউনিস্ট দেশ চীন। কিন্তু এবার ঘটল এমন ঘটনা যার ফলে 90,000 ইউয়ান জরিমানা দিলেন এক ব্যক্তি। চীনে 2 সন্তান নীতি চালু রয়েছে বহুদিন। কিছুদিন আগে 3 সন্তান নীতিও আনা হয়, কিন্তু এই ব্যক্তি 2টি পুত্র সন্তানের আশায় একের পর এক সন্তান জন্ম দিতে থাকেন। শেষ পর্যন্ত তার মোট সন্তানের সংখ্যা গিয়ে ঠেকে 8-এ। আইন ভঙ্গ করার জন্য তাই ওই ব্যক্তিকে প্রথমে 26 লক্ষ ইউয়ান জরিমানা করা হয়েছিল। তবে কয়েক বছর ধরে দর কষাকষির পর জরিমানা কমে হয়েছে 90,000 ইউয়ান। পেশায় কৃষক 50 বছরের লিউ সিচুয়ান প্রদেশের আনিউ কাউন্টির বাসিন্দা। বিয়ের পর তার স্ত্রী পরপর 5 কন্যা সন্তানের জন্ম দেন। তবে 2006 সালে তাদের ঘরে পুত্র সন্তান আসে। যদিও আরও এক পুত্র সন্তান চাইছিলেন দম্পতি, তবে পুত্র সন্তানের পর তাদের কন্যা সন্তান হয়। তবে 2010 সালে আরও এক পুত্র সন্তান ঘর আলো করে আসে। যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই ওই কৃষক 2 পুত্র সন্তানের মাঝে হওয়া কন্যা সন্তানটিকে একজনকে উপহার দেন। 2016 সালে লিউয়ের জীবনে পরিবর্তন আসে। ওই বছরই স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপরে তিনি আবারও বিয়ে করেন। বর্তমান 7 সন্তান ও নতুন স্ত্রীকে নিয়ে সংসার করছেন লিউ। প্রসঙ্গত, পরিবার পরিকল্পনার জন্য চীনে বেশ কয়েকটি আইন জারি রয়েছে। জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে 1979 সালে চীনে 1 সন্তান নীতি চালু হয়। 2016 সালে 2 সন্তান জন্ম দেওয়ার অনুমতিও দেওয়া হয়। তবে সাম্প্রতিককালে মারাত্মকভাবে অল্প বয়সীদের সংখ্যা কমে যাওয়ায় বেজিং জন্ম নিয়ন্ত্রণ নীতি নিয়ে কিছুটা শিথিল হয়েছিল। কথায় আছে, ঈশ্বর যখন দেন তখন ছাপ্পাড় ফুঁড়ে দেন। আর এই কথা আবারও প্রমাণ হলো হাতে নাতে। এবার রেকর্ড পরিমাণে বাড়লো জেফ বেজসের সম্পত্তির পরিমাণ। কত হলো তার মোট সম্পত্তির পরিমাণ, তার উত্তর নিয়েই আমাদের শেষ ক্লু। এমনিতে তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি, কিন্তু এবার তার সম্পত্তির পরিমাণ এক নয়া রেকর্ড গড়ল। এবার পেন্টাগনের দৌলতে রেকর্ড পরিমাণে বাড়ল জেফ বেজসের মোট সম্পত্তির পরিমাণ। এই মুহূর্তে তার সম্পত্তির পরিমাণ $21,000 কোটি, ভারতীয় মুদ্রায় যা প্রায় 16 লক্ষ কোটি টাকা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, কি করে নতুন করে জোয়ার এলো তার সম্পদ সমুদ্রে? আসলে বেজসের সংস্থা অ্যামাজনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সঙ্গে ক্লাউড কম্পিউটিং এর চুক্তি বাতিল করেছে পেন্টাগন। এর প্রভাবেই রাতারাতি আমাজনের শেয়ার বেড়ে গিয়েছে 4.7%। ফলে বেজসের সম্পত্তি বাড়ল $840 কোটি তথা 6,27,00,000 কোটি টাকারও বেশি। গত জানুয়ারিতে প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের রিপোর্ট থেকে জানা যায়, সম্পদের বিচারে জেফ বেজসের সব থেকে কাছাকাছি আসতে পারেন টেসলা কর্তা ইলন মাস্ক। তখনও তাদের মধ্যে টক্কর ছিল, কিন্তু মার্চের পর জেফ অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন মাস্ককে। এবার সেই পরিমাণ আরও বাড়ল। 2020 সালেও অ্যামাজনের শেয়ার মূল্য অনেকটাই বেড়েছিল, কিন্তু এবছর তিনি যেন নিজেই নিজেকে টপকে গেলেন এবং গড়লেন নয়া নজির। বিশ্ব বুলেটিনের সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। বিশ্বের একমাত্র এমন দেশ যাকে বলা হয় কান্ট্রি অফ ফ্রাস্ট্রেশন, তার বর্তমান পরিস্থিতি যে এমন হয়ে উঠবে তা বিশেষজ্ঞ মহল আন্দাজ করতে পেরেছিল বেশ কয়েকদিন আগেই। এবার তা সত্যি প্রমাণিত হলো। কোন দেশ এবং কি খবরের কথা বলা হচ্ছে তা নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। এবার ঘোর সংকটে পড়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। সূত্রের খবর, এবছর 80,60,000 টন খাদ্যের অভাব রয়েছে সে দেশে, যার ফলে আগামী মাস থেকেই সে দেশে প্রবল খাদ্যাভাব দেখা দিতে চলেছে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এমন আশঙ্কার কথাই জানিয়েছেন। গত বছর থেকেই একদিকে অতিমারি, অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় ও বন্যার দাপটে কিম জং উনের দেশের অর্থনীতি সমস্যার সম্মুখীন হয়েছিল। এবছরে সেই সমস্যা আরও প্রকটতর হয়ে উঠেছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী গোটা দেশের সমস্ত মানুষের পেট ভরাতে প্রয়োজন 11 লক্ষ টন খাদ্যশস্য, কিন্তু বাণিজ্যিক আমদানিতে 2,00,000 টনের বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। সুতরাং 8,60,000 টন খাদ্যের অভাব এখনো রয়ে গিয়েছে।
আর এই ঘাটতি পূরণ করা সম্ভব না হলে অচিরেই প্রবল সংকটের মুখে পড়তে চলেছেন সে দেশের সাধারণ মানুষ। প্রসঙ্গত, গত জুন মাসেই উত্তর কোরিয়ার শাসক কিম জং উন উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে। তিনি জানিয়েছিলেন, দেশের অর্থনীতির খানিকটা উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাতে দেখা গিয়েছিল তাকে। এমনিতে উত্তর কোরিয়ার মুখ থুবড়ে পড়া অর্থনীতি ও খাদ্য সংকট বহুদিন ধরেই ভোগাচ্ছে দেশটির সাধারণ মানুষকে। গত বছর অতিমারির ধাক্কায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এমন সময় দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দেন কিম। ফলে চীনের সঙ্গে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। এরপরই ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকে। গত মাসেই দেশটির সরকারের এক থিঙ্ক ট্যাঙ্ক দাবি করেছিল এবছর 10 লক্ষ টন খাবারের অভাব দেখা দিতে পারে। আর এবার সেই আশঙ্কা সত্যি হয়েছে, যাতে বেজায় চিন্তা বাড়ছে দেশটির জনগণের। আজ 11ই জুলাই। আজ এমন একটা দিন যেদিনে রাষ্ট্রসংঘের উদ্যোগে সারা বিশ্বে পালন করা হয় এমন একটি বিশেষ দিবসের, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় সামঞ্জস্যতা বজায় রাখার কথা। ভাবছেন তো এ আবার কি দিন রে বাবা? তার উত্তর নিয়েই আজকের ডি ডে। আজ 11ই জুলাই। আজ এই দিনেই রাষ্ট্রসংঘের উদ্যোগে সারা বিশ্বে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। পৃথিবীর জনসংখ্যা বেড়ে চলেছে দ্রুত গতিতে, যার খারাপ প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে একটু একটু করে। জনসংখ্যাকে সম্পদ বলা হলেও অতিরিক্ত জনসংখ্যা সম্পদ নয়, বরং বোঝা। অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার সুযোগ, বেকারত্ব, চিকিৎসা সেবার অপ্রাতুরতা ইত্যাদি সমস্যার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা। তাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়েই 1989 সাল থেকেই রাষ্ট্রসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি মিনিটে বিশ্বে 250টি শিশু জন্মগ্রহণ করে। রাষ্ট্রসংঘ জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে, তবে জনসংখ্যা সমস্যা নিয়ে কিছুটা বিতর্কও আছে। অনেকের মতে পৃথিবীর যা সম্পদ রয়েছে তাতে সর্বোচ্চ 200 থেকে 300 কোটি লোককে জায়গা দেওয়া সম্ভব। তাদের মতে ধীরে ধীরে জনসংখ্যা কমিয়ে আনা উচিত। কেবল এভাবেই নাকি প্রকৃতির ওপর যে নির্যাতন চলছে তা বন্ধ করা যাবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও উন্নত বন্টন ব্যবস্থার মাধ্যমে বর্ধিত জনসংখ্যার চাহিদাও পূরণ করা সম্ভব বলেও মনে করেছেন অনেকেই। তবে এই মতানৈক্যের মাঝেই সবথেকে বড় দায়িত্বটা রয়েছে আমাদেরই হাতে। আমি আপনি চাইলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো, যেখানে থাকবে না অপুষ্টি, যেখানে থাকবে না বেকারত্বের সমস্যা। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এরকম সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন। শুভরাত্রি।